জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। নির্বাচনকে সামনে রেখে পুনরায় নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন, তথ্য হালনাগাদ এবং ভোটার এলাকা স্থানান্তর সহ যাবতীয় কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ভোটিং সংক্রান্ত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। উনি ওখানেই ভোটার থাকবেন, কিন্তু এখন যদি মাইগ্রেশন চলে তাহলে কিন্তু জেনারেশনে এক ধরনের থাকবে, মাইগ্রেশনে আরেক জায়গায় হয়ে যাবে, তাহলে তো উনি আর ভোটটা দিতে পারবেন না। মাইগ্রেশনটা যদি চালু থাকে তাহলে কিন্তু ভোটার তালিকা মিসম্যাচ হয়ে যাবে। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে সংশোধনের যে কাজ এটা চলমান থাকবে, তবে এখনই এটার ইফেক্ট পাওয়া যাবে না। ভোটার তালিকা প্রণয়ন এবং ভোটার তালিকা রিলেটেড কাজ যখন শেষ হবে তখন এটার ইফেক্টটা পাওয়া যাবে। বিশ্বের বিভিন্ন প্রান্তে 1.5 কোটির বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। তার বিপরীতে আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন মাত্র 21,060 জনের মতো। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পোস্টাল ভোটিং সংক্রান্ত মতবিনিময় সভায় একথা বলেন ইসির কর্মকর্তারা। তাদের দেয়া তথ্য মতে গত বেশ কয়েকদিন যাবৎ পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চালিয়ে আসছিল ইসি। এই অ্যাপসের মাধ্যমে এখনও পর্যন্ত 19,154 জন পুরুষ ভোটার এবং 1,881 জন নারী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। কার্যক্রম চলা 57টি দেশের মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছে দক্ষিণ কোরিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। শুধু দক্ষিণ কোরিয়া থেকেই 7,768 জন নিবন্ধন করেছেন। এছাড়া জাপানে 4,606 জন, দক্ষিণ আফ্রিকায় 2,311 জন ও চীনে 1,289 জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন কঠিন হলেও এই চ্যালেঞ্জ মোকাবিলা করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, গণভোটের কারণে বাজেট বাড়লেও কোনো সমস্যা হবে না। ডিসেম্বরের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছ থেকে চাহিদা নিয়ে জানুয়ারি নাগাদ নির্বাচনী বাজেট চূড়ান্ত করা হবে এবং তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হবে। স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা বরাদ্দ দেওয়া হবে, তবে কতগুলো বডি ক্যামেরা কেনা হবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। একই দিনে করা, তাই না, যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে, তো নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ, কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না, ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে। সেটা আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আওয়েরকর বচোয়ের সাথে এক বৈঠকে একথা বলেন প্রধান উপদেষ্টা। মহাসচিবের কাছে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টাকে আগামী জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী উত্তরণের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন এর মহাসচিব শার্লি বচওয়ে। কমনওয়েলথের 56 সদস্য দেশের মধ্যে G7 ও G20 যুক্ত দেশও রয়েছে জানিয়ে বলেন, এর মাধ্যমে দেশগুলো একে অপরকে সহায়তা করতে পারে। জুলাই অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নিলেও এটা কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনাতেও গণমাধ্যম নিয়ে কোনো আলোচনা হয়নি বলে আক্ষেপ উঠে আসে বিজেসি, বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণমাধ্যম সংস্কার বিষয়ক আলোচনায়। সোমবার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সভায় অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, সংহতি আন্দোলন, এবি পার্টি, সিপিবি, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। স্থানীয় সাংবাদিকতা ও গণমাধ্যম সংস্কার, এই 2 বিষয়কে সামনে রেখে গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলো বাস্তবায়নের পথনির্দেশ, সাংবাদিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন এবং
প্রচলিত আইন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ নানা বিষয় হয় আলোচনা। উঠে আসে গণমাধ্যম কর্মীদের বেতন কাঠামো ঠিক না থাকা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করা, চাকুরির অনিশ্চয়তা সহ নানা বিষয়। এ সময় বর্তমান ও আগামী রাজনৈতিক সরকারের কাছে গণমাধ্যমের স্বাধীনতা ও কর্মীদের সুরক্ষা চান সাংবাদিক নেতারা। বারবার বিশেষ করে 2024 সালের 5 কারা সাংবাদিক হলেন, সংবাদকর্মী হলেন, সেটার একটা সুনির্দিষ্ট জায়গা থাকা দরকার, একটা বডি থাকা দরকার, যেখানে সাংবাদিকতার যে মানদণ্ডগুলো আছে সেটার পরীক্ষা নিরীক্ষার পরেই সেই বডিটা কারা সাংবাদিক হিসেবে কাজ করবেন না করবেন সেটা একটা লাইসেন্স দিবেন বা সেই জায়গাটাকে তারা সুনির্দিষ্ট করবেন। একটা পেশাগত জায়গা থেকে সাংবাদিকদেরকে একই ছাতার নিচে নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এই দেশের কাঠামো যা, এই দেশের আমরা যারা সরকারে আছে বা সরকারে নেই, বিরোধী দলে আছি, যারা সাংবাদিক করছি, সব মিলিয়েই কিন্তু আমরা। তো সেই জন্যে আমার কাছে মনে হয় যে শুধু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নেই, পরিবর্তন করতে না চাই, তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না। 5 আগস্টের পর বাংলাদেশে একটাও গুমের ঘটনা ঘটেনি এবং এই সময়ের মধ্যে পুলিশ বাদী হয়ে একটাও গায়েবী মামলা করেনি বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইনের অভিজ্ঞতা বিষয়ক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি। বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে যেসব মামলা এখনও বহাল আছে, ডিসেম্বরের মধ্যে সেগুলো নিষ্পত্তি হবে। তবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করলেই হবে না, বরং সরকারকে নির্যাতনমূলক আচরণ থেকে সরে আসতে হবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। এদিন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে 396 জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে 222টি মামলা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। ডিএসএ বাতিল হলেও এখনও সাইবার সিকিউরিটি অ্যাক্টে নিবর্তনমূলক ধারা বহাল আছে এমন অভিযোগ করেন বক্তারা। এফআইআর স্টেজে অথবা ট্রাইব্যুনালের সামনে নিষ্কৃতি পেতে পারেন। যেগুলো স্টে আছে সেগুলো অতি দ্রুত হাইকোর্টের যে কোনো একটি বেঞ্চে দিলে আমি দরকার নিজে যে বলবো এই মামলাগুলো এই ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করে দেন। যেগুলো এফআইআর স্টেজে আছে আপনাদের বলবো সংশ্লিষ্ট থানায় বলেন, এটা ফাইনাল রিপোর্ট করে দেবে, কারণ সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে লেনিয়েন্সি দেখিয়েছেন। গত 17 মাসে বাংলাদেশে একটিও গুমের ঘটনা ঘটেনি। গত 16 বছরে 70 লক্ষ মানুষ পলিটিক্যাল পারসিকিউশনের শিকার ছিলেন, যাদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল এবং 99% মামলায় বাদী ছিলেন পুলিশ। রাতারাতি সংস্কার সম্ভব না, মানুষ নিতে পারবে না এমন সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো দুর্বল করা যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশে ই পারিবারিক আদালতের মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি কমবে বলে জানান আইন উপদেষ্টা। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আইন উপদেষ্টা আরও বলেন, ই পারিবারিক আদালতের মাধ্যমে নিঃসন্দেহে ভোগান্তি ও দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে। প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় অফিস হোয়াটসঅ্যাপ, তিনি হোয়াটসঅ্যাপেই বেশি কাজ করেন, কাজেই আমাদেরও ডিজিটালাইজেশনের দিকে আগানো উচিত। একই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, এর মাধ্যমে কাগজবিহীন একটি বিচার প্রক্রিয়ায় প্রবেশ করলাম আমরা। এটা কাগজবিহীন একটা বিচার প্রক্রিয়াতে আমরা যাত্রা শুরু করলাম। এটা বিশেষ করে নারী জাতির জন্য, যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে, বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেই রকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা সেটাও আপনাদের চিন্তা করতে হবে। আমি মালদ্বীপের উদাহরণ দেই, তিউনিশিয়ার উদাহরণ দেই, আরব বসন্তের পর, এমনকি নেপাল আপনার কি করেছে, যে নিম্নকক্ষ করেছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তারপরে বলে মাসে মাসে নতুন সরকার গঠিত হয়।
আপনার সংস্কার নেওয়ার জন্য আস্তে আস্তে একজন একটা অ্যাথলেটকে মানে আরো বেশি ট্রেনিং করার জন্য আস্তে আস্তে ফিজিক্যালি প্রস্তুত হতে হয়। এটা একটা সংস্কার ওরকম একটা ক্রমান্বয় প্রক্রিয়া, ইনক্রিমেন্টাল প্রসেসে করতে হবে। আমাদের এখানে সংস্কার চিন্তা থাকতে হবে এবং এটা কিছুটা আরেকটু বাস্তবচিত হতে হবে। জুলাই আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং সাবেক মেজর মোহাম্মদ আরাফাত বিন আলম সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৪ ডিসেম্বর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ২ সেনা কর্মকর্তাকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ারও আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের এই ট্রাইব্যুনালে শুনানি হয়। সোমবার ট্রাইব্যুনালে সবুজ রঙের প্রিজন ভ্যানে করে আনা হয় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে। পরে তাদের উপস্থিতিতে শুনানি করে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। ২ সেনা কর্মকর্তা ভার্চুয়ালি হাজিরা দেওয়ারও আবেদন করেন, যদিও এ বিষয়ে কোনো আদেশ দেয়া হয়নি। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শফিকুল ইসলাম সহ ৩০ জনের বিরুদ্ধে ১৭তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৭ নভেম্বর। এছাড়া চাংখারপুলের শিক্ষার্থী শাহরিয়ার আলম আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছে আসামি পক্ষের আইনজীবীরা। কর্নেল রেদওয়ান আর একজন মেজর এবং অন্য ২ জন পুলিশ অফিসার, এদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের পর তাদের এই ২ জন হাজির আছেন, আর্মি পার্সোনাল ২ জন হাজির আছেন। তারা আত্মসমর্পণ করে তারা গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। আর বাকি ২ জন পলাতক অবস্থা থাকায় তাদের এনআর আসছে, অর্থাৎ ওয়ারেন্ট জারি হয় নাই, জারি করা সম্ভব হয় না, পলাতক গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, সেই রিপোর্ট আসছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। গেল ২৯ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের আলোচনা সভা থেকে গ্রেফতার হন অধ্যাপক কার্জন। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করেন। এই মামলায় এর আগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্নাকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। এ মামলায় ১৬ জনকে গ্রেফতার করা হয়। শেখ হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। ২ দিনের রাষ্ট্রীয় সফর শেষে সকালে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। গেল শনিবার শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। এছাড়া গার্ড অফ অনার এবং তোপধ্বনি দেয়া হয়। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পররাষ্ট্র এবং বাণিজ্য সহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী। শনিবার শেরিং তোবগে ও ডক্টর ইউনুসের মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা দ্বিপাক্ষীয় সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেন, বিশেষ গুরুত্ব দেন বাণিজ্য, সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক বাড়াতে। বাংলাদেশ থেকে ভুটানের প্রথম ট্রানজিট পণ্য চালান খালাস সম্পন্ন হচ্ছে আগামীকাল। এর আগে থাইল্যান্ড থেকে ২ মাস আগে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে আসে চালানটি। শুল্ক পরিশোধ ও ট্রানজিট ফি পরিশোধ শেষে কাল মঙ্গলবার কন্টেইনারটি ভুটানের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছে C&F প্রতিষ্ঠান NM ট্রেডিং। প্রায় ৬,০০০ টন পণ্যের মধ্যে আছে শুকনো ফল, চকলেট, জুস ও শ্যাম্পু। থাইল্যান্ড থেকে এসব পণ্য আমদানি করেছে ভুটানের এবি ট্রেডিং। চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর চালানটি সড়ক পথে বুড়িমারি স্থলবন্দর হয়ে পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করবে। পরে ভারতের শিলিগুড়ি হয়ে যাবে ভুটানে। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম বন্দর ব্যবহার এবং বাংলাদেশ সড়কপথ ব্যবহারের জন্য ভুটানকে নানা ধাপে মাশুল দিতে হবে। এই ৬,০০০ টন পণ্যের জন্য মোট মাশুল আসবে প্রায় ১০,০০০ টাকা। ভুটানে কোনো বন্দর না থাকায় পণ্য আনা নেয়ার জন্য আশেপাশের দেশের ওপর নির্ভর করতে হয়। তবে দেশটির ৭৫% বহির্বাণিজ্য ভারতের সাথে, বাকি ২৫% অন্যান্য দেশের সাথে হয়।
রাষ্ট্র পরিচালনায় বিএনপি ছাড়া বর্তমানে আর কোনো অভিজ্ঞ দল নেই বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের গুণগত সব পরিবর্তন বিএনপির হাত ধরেই হয়েছে। দুপুরে রাজধানীর কাউরান বাজারে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আপনাদের অবহেলা বা দুর্নীতির কারণে বিপদে পড়লে আমরা আপনাদের পাশে নাই, আর ন্যায্য পথে থাকবেন। আপনার ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সর্বসময় সর্বক্ষেত্রে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, এবং আপনাদের দাবি দেওয়া আদায়ের জন্য যা কিছু করা দরকার আমরা করবো ইনশাল্লাহ। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় বিচ্ছিন্ন পরিকল্পনা না নিয়ে 6 মাস থেকে 1 বছরের সমন্বিত পরিকল্পনা করে বাস্তবায়নের দিকে এগোনোর ব্যাপারে মত দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, পরিকল্পিত নগর বাস্তবায়নে রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজুকের আয়োজনে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় বিষয়ক সেমিনারে এসব মত দেন তারা। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ভূমিকম্প ঝুঁকি নিরূপণে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি এলাকা ভিত্তিক বিভিন্ন ফার্মকে সার্ভের দায়িত্ব দিতে হবে। অনুষ্ঠানে স্থাপত্য ও নগর পরিকল্পনাবিদরা অনিরাপদ নগর তৈরির পেছনে রাজুককে দোষারোপ করেন। রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এ নিয়ে অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ভবন নির্মাণে রাজুক ও ভবন মালিক উভয়েরই দায় আছে। আমরা যে অনুমোদন দেই এটা কিন্তু অত্যন্ত আধুনিক প্রক্রিয়ায় অনুমোদন দেওয়া হয়। এটা কোনো আর ওই হার্ড লাইনে কেউ যায় টাকা দিয়ে করার সুযোগ নেই, কিন্তু এটা অনলাইনে দেওয়া হয়, সিস্টেমের মধ্যে দেওয়া হয়। ইসিপিএস এটার নাম। কিন্তু প্রবলেম হলো আপনি সেইভাবে করতেছেন কিনা, আমার বাড়িওয়ালা সেই মোতাবেক বাড়িটা করতেছে কিনা। এই ক্ষেত্রে ভাই উনি থাকবেন, মরবেন উনি, বাঁচবেন উনি, ভালো থাকবেন উনি, হ্যাঁ, তাই দায়িত্বটা কিন্তু সবার আগে উনার। রাজুকের ক্ষমতা বাড়তে পারে এবং এই রাজুকের এই এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগিয়ে সারা দেশে আমরা কিভাবে নগরগুলোতে ভূমিকম্প মোকাবেলার ব্যবস্থা করতে পারি সেটার চিন্তাটাও আছে। যে জায়গাগুলো বিশেষ ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলোতে নিরাপত্তা বনাম রাইট টু প্রাইভেট প্রপার্টি, এটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আনতে হবে। আমার মনে হয় 6 মাস থেকে 1 বছরের মধ্যে যদি আমরা এই কাজগুলো করতে পারি এবং তারপরে বাস্তবায়নে চলে যাই, এটা ভালো হবে। নারীর প্রতি সহিংসতা কমেনি, বরং বেড়েই চলেছে। তাই সমাজের সবাইকে নিয়ে এর বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2025 উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ডিজিটাল প্ল্যাটফর্ম নারী ও শিশুদের জন্য নতুন নতুন ঝুঁকি তৈরি করছে। নারী সকল স্তরের, সকল শ্রেণীর, সকল ধর্মের, সকল পর্যায়ের নারীকে সুরক্ষিত রাখা, শিশুকে সুরক্ষিত রাখা, এর বাইরে আমি মনে করি না এই মন্ত্রণালয়ে আর কোনো কাজ আছে। অভিভাবক হিসেবে দাঁড়াবে এবং অভিভাবক হিসেবেই মক্কাকে দাঁড়ানো উচিত। উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমাতে চায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এজন্য ফিড তৈরির কারখানাগুলোর বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে। এটি সম্ভব হলে ফিডের দাম কমে আসবে বলে আশা করছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে সচিবালয় ব্রিফিংয়ে একথা জানান তিনি। আমাদের রপ্তানিটা বাড়াতে হবে এবং রপ্তানি বাড়াবার জন্যই আমাদের যে ভ্যাকসিন কার্যক্রমটাকে আমরা আরও জোরদার করতে চাই এবং এটা এখনো পর্যন্ত মোটামুটি ভালোভাবেই চলছে আর কি। খরচ কমালে অটোমেটিক্যালি মূল দাম কমবে। ফিডের দাম কমাবার জন্য আমরা চেষ্টা করছি। আমরা সাধারণ মানুষের প্রাপ্যতা বাড়াবার জন্য আমরা যতই বিশেষ কার্যক্রম করি না কেন, আসলে এটা ব্যাপক চাহিদা মেটাবার জন্য যথেষ্ট হবে না। চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি কম্বলের গোডাউন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের গোডাউনে রাখা আমদানি করা বিভিন্ন পণ্য। ফায়ার সার্ভিস জানায়, দুপুর 1:15টার দিকে নগরীর কদমতলী এলাকায় একটি ভবনের 4র্থ তলায় কম্বলের গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের গোডাউনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে ফায়ার সার্ভিসের অন্তত 7টি ইউনিট।
3 ঘন্টা পর বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যায় কম্বলের গোডাউন, ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের অন্যান্য গোডাউনের জিনিসপত্র। স্থানীয়রা জানায় ভবনের পুরোটা জুড়ে আমদানি করা বিভিন্ন পণ্যের গোডাউন ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের শুরু বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। আগুন কিভাবে লাগছে, যখন আমরা মসজিদে সবাই নামাজ পড়তেছে, কিভাবে বলবো, ওরা 12টার দিকে উপর থেকে তারা মাল নামাইছে। ওইটা হলো যে গোডন, কিসের, ওই কম্বলের, নতুন কম্বলের ইম্পোর্টারও, রেজিবাজার ব্যবসায়ীর ইম্পোর্টারের গোডন। ময়মনসিংহে অনুমোদনবিহীন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে 3টি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে র্যাব। বেলা 11টার দিকে নগরীর চরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবাইরের নেতৃত্বে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি সহ 3 ঘন্টার বেশি সময় ধরে চলে এই অভিযান। এ সময় হাসপাতালের অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা সহ অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন থিয়েটার পরিচালনার হদিশ মেলে। পরে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে 4,80,000 টাকা জরিমানা করা হয় আর সিলগালা করা হয় 3টিকে। সম্পূর্ণ অস্বাস্থ্যকর এবং অপরিচ্ছন্ন পরিবেশে তারা অপারেশন করে যাচ্ছে দিনের পর দিন। এ কারণে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আমরা মোট 4,80,000 টাকা জরিমানা করেছি এবং তাৎক্ষণিকভাবে আদায় করেছি। এছাড়াও আমরা টোটাল 4 জনকে আমরা কারাদণ্ড প্রদান করেছি। এছাড়াও আমরা 3টি প্রতিষ্ঠানকে আমরা সিলগালা করে দিয়েছি। শরীয়তপুরের কীর্তিনাশা খাদ্যগুদাম খাল এবং আঙ্গারিয়া ডামুডা খালের পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সকালে পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান শুরু হয়। এ সময় প্রথমে কীর্তিনাশা খাদ্যগুদাম খালের ময়লা আবর্জনা অপসারণ করা হয়। পরে খালের সীমানা নির্ধারণ করে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। পর্যায়ক্রমে পৌর এলাকার আঙ্গারিয়া ডামুডা খালের পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চলবে বলে জানায় জেলা প্রশাসন। পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান শেষে খালগুলোর উভয় পাশে ওয়াকওয়ে নির্মাণ ও সড়ক বাতি দিয়ে সৌন্দর্যবর্ধন করা হবে। ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনার জেরে 15-20টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত 15 জন। সকালে পরমেশ্বরদী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় গত 16 অক্টোবর পরমেশ্বরদী গ্রামের রাকিব শেখের ছেলে রাজ ও হারুন শেখের ছেলে রহমত নদীতে গোসল করা নিয়ে মারামারিতে জড়ায়। মীমাংসার জন্য গত 22 অক্টোবর রাতে সালিশ হয়। এতে সন্তুষ্ট না হয়ে হারুন শেখ পাশের সালতা উপজেলা থেকে লোকজন নিয়ে রাকিব শেখের বাড়িসহ আরও 15-20টি বাড়িতে হামলা চালায়। এ খবর পরমেশ্বরদী, দুর্গাপুর ও তেলজুরি গ্রামে মাইকে ঘোষণা দিলে হামলা প্রতিহত করার সময় কমপক্ষে 15 জন আহত হয়। আহতদের বোয়ালমারী উপজেলা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রাঙামাটি জেলা পরিষদে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আবারও উত্তপ্ত রাঙামাটি। কোটা বাতিল সহ 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে কোটা বিরোধী ঐক্যজোট। এর আগে 21 নভেম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে 20 নভেম্বর থেকে টানা 36 ঘন্টা হরতাল কর্মসূচি দিয়েছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। পরে হরতাল ও আন্দোলনের মুখে রাঙামাটি জেলা পরিষদ শিক্ষক নিয়োগ পরীক্ষা চতুর্থবারের মতো স্থগিত করে। তবে 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেয় সংগঠনটি। দাবি আদায়ে জেলা পরিষদ চেয়ারম্যানকে শনিবার বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা। কিন্তু এতেও সুরাহা না আসায় আজ থেকে জেলা পরিষদে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করে আন্দোলনকারীরা। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমার সিস্টেম আমাকে পিছিয়ে রাখছে, আমাকে আমার ন্যায্য অধিকার দিচ্ছে না। ওই জায়গা থেকে অবশ্যই আমাকে আমার ন্যায্য অধিকারের জন্য লড়াই করে যেতে হবে। ইতিপূর্বে অনেক আগে থেকে দেখতে পাচ্ছি চাকরি ক্ষেত্রে নিয়োগের ব্যাপারে যে কোটা নিয়ে যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্যের আন্দোলন। মেধাবীরা যেন চাকরি পায়, এটার জন্য আমাদের এই দাবি। তাজরিন গার্মেন্টসের পরিত্যক্ত ভবনের সামনে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রমিক পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তাজরিন ফ্যাশনের সামনে স্মরণ সভা সহ দোয়া মাহফিলে অংশ নেয় তাজরিনে আহত শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় দ্রুত শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। সরকারের অসহযোগিতায় দোষী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা। বিচার নিশ্চিত ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন
শ্রমিক সংগঠন ও আহত শ্রমিকরা। প্রিপেইড মিটার বাতিল সহ 5 দফা দাবিতে নাটোরে লং মার্চ টু নেস্কো কর্মসূচির অধীনে নেস্কো অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দুপুরে শহরের হাফ রাস্তায় নেস্কো অফিসের মূল ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। এ সময় প্রিপেইড মিটার ডিমান্ড ও কিলোওয়াট চার্জ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়, যেখানে নেস্কোর প্রিপেইড মিটার লাগানোর পর থেকে বিভিন্ন চার্জের নামে টাকা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। গত বছরে একই দাবিতে নেস্কো অফিস ঘেরাও করা হয়। অবিলম্বে নেস্কোর প্রিপেইড মিটার বাতিল সহ 5 দফা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। মোবাইল হ্যান্ডসেটের নতুন রেজিস্ট্রেশন সিস্টেম চালু এবং আমদানিতে শুল্ক বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনার মোবাইল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। সকালে নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত নগরীর সব মোবাইল দোকান বন্ধ রাখা হয়। ব্যবসায়ীরা বলেন, মোবাইল আমদানিতে 57% শুল্ক আরোপ এবং 16 ডিসেম্বর থেকে NEIR বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম চালুর সিদ্ধান্ত ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী ও সাধারণ ব্যবহারকারীদের জন্য বিপর্যয় ডেকে আনবে। দেশের 60 থেকে 70% ব্যবসায়ীকে বাদ দিয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের সুবিধা দিতে সিন্ডিকেট গঠনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা। বিটিআরসির এসব সিদ্ধান্ত বাতিল ও নীতিমালা সংস্কারের দাবিও জানান আন্দোলনকারীরা। বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ নৌবাহিনীর B-2025 ব্যাচের নবীন শিক্ষার্থীদের বুট ক্যাম্প প্রশিক্ষণ। এতে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শেরি বাংলা নৌঘাটিতে শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নেন 417 জন নবীন নাবিক। এ সময় নৌবাহিনীর প্রধান বলেন, আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে কাজ করবে নৌবাহিনীর সদস্যরা। ফলে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তোমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে দ্রুত পদক্ষেপে এগিয়ে যাবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা সর্বদা অবিচল থাকবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের সন্তানদেরকে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানে অনুপ্রাণিত করে আপনারা যে মহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এজন্য আপনাদের প্রতি রইল আমার অভিনন্দন ও আন্তরিক শ্রদ্ধা। আপনারা শুধু একটি সন্তানকে নৌবাহিনীতে পাঠাননি, বরং জাতির সেবায় একজন সাহসী নাবিক উপহার দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস, তাদের দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে আমাদের দেশ আরো শক্তিশালী, উন্নত ও নিরাপদ হয়ে উঠবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের পেশোয়ারে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সদর দপ্তরের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে 2 হামলাকারী ও তাদের সহযোগী নিহত হয়েছেন। এছাড়া গোলাগুলির সময় প্রাণ গেছে 3 নিরাপত্তা কর্মীর। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হচ্ছে, স্থানীয় সময় সোমবার সকালে সদর দপ্তরের মূল ফটকের সামনে এই হামলা হয়েছে। এ সময় ঘটনাস্থলেই প্রাণ যায় 2 আত্মঘাতী হামলাকারীর। পুলিশের গুলিতে নিহত হয়েছে তাদের এক সহযোগীও, আর গোলাগুলিতে প্রাণ গেছে 3 নিরাপত্তা কর্মীর। পুরো এলাকাটি ঘিরে ফেলেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গেল জুলাই মাসে এই ভবনটিকে আধা সামরিক বাহিনীর সদর দপ্তর হিসেবে ব্যবহারের ঘোষণা দেয় পাকিস্তান সরকার। জনবহুল এই অঞ্চলটির খুব কাছেই সেনানিবাস। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বিস্তৃত ঘোষণাপত্রের অনুমোদনের মাধ্যমে পর্দা নামল 2 দিনব্যাপী G20 শীর্ষ সম্মেলনের। 122 দফা ঘোষণাপত্রটি বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথকে নির্দেশ করে। রোববার আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আনুষ্ঠানিকভাবে এবারের আসরের সমাপ্তি ঘোষণা করেন। তিনি জানান, ঘোষণাপত্র বাস্তবায়নে ঐক্যমতে পৌঁছেছে দেশগুলো। আগামী বছর যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে G20-র পরবর্তী শীর্ষ সম্মেলন। তবে শ্বেতাঙ্গ নিপীড়নের অভিযোগে এবারের আয়োজনে যোগ দেয়নি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি। নাইজেরিয়ার ক্যাথলিক স্কুল থেকে অপহৃত 50 শিশু পালিয়ে বাড়ি ফিরে এসেছে। তবে এখনও জিম্মি হয়ে আছে 250-র বেশি শিক্ষার্থী।
খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ নাইজেরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে শনি ও রোববার এই 2 দিনের মধ্যে শিশুরা পালিয়ে এসেছে। তবে এখনও জিম্মি অবস্থায় আছে 253 শিশু ও 12 জন স্কুল কর্মকর্তা। গেল শুক্রবার নাইজেরিয়ার উত্তর পশ্চিমে সেন্ট মেরি স্কুল থেকে সাধারণ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। অপহরণ আতঙ্ক বাড়তে থাকায় প্রায় 50টির মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেশটির সরকার। শিক্ষার্থী অপহরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে বার্তা দিয়েছেন পোপ 14 লিও। অবিলম্বে এই কোমলমতি শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ সশস্ত্র বাহিনীর প্রধান হাইথাম আলী তাবাতাবাই সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 28 জন। স্থানীয় সময় রোববার বৈরুতের একটি আবাসিক ভবনে চালানো হামলায় হতাহতের খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ সশস্ত্র বাহিনীর প্রধানকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। এমনকি হিজবুল্লাহ যাতে ইসরায়েলের জন্য হুমকি না হয়ে উঠতে পারে তার জন্য যা করার তাই করা হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। 2024 সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে সাম্প্রতিক হামলা চালিয়ে আসলেও রোববার বৈরুতে চালানো ইসরায়েলি বিমান হামলা ছিল অত্যন্ত ভয়াবহ। লেবানন আলোচনার জন্য রাজি হওয়ার 2 দিন পর এই হামলা চালালো তেল আবিব। এতে আবাসিক ভবন ছাড়াও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার খেলার খবর। রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে সুপার ওভারে হারার জন্য ক্রিকেটারদের গেম সেন্সের অভাবকে দায়ী করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বড় ক্রিকেটার হওয়ার জন্য পরিস্থিতি অনুযায়ী খেলা শিখতে হবে বলেও জানিয়েছেন তিনি। থিঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট, আমরা ভালো চিন্তা করছি না। এবং সেকেন্ড আমরা ফাইনাল খেলাতে আমরা চেস করছিলাম 125, আমরা কিন্তু 225 চেস করছি না, যে পাওয়ার প্লেতে আপনি 100 রান করে ফেলবেন। এটা অনেক সময় যখন আপনার ভিতরে আত্মবিশ্বাসের অভাব থাকবে, আপনি পাওয়ার প্লেতে রান করে ফেলতে চাইবেন, সেটার একটা কারণ হতে পারে। বাট হতাশাজনক, বিকজ দিস গাই এরা অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, নতুন ক্রিকেটার নন, অনেক দিন ধরে ক্রিকেট খেলছেন। একজন ক্রিকেটারের কিন্তু সবচেয়ে বড় গুণ যে সিচুয়েশন অনুযায়ী খেলা। আপনাদের শট খেলবেনই, বাট কখন কোন শটটা খেলবেন সেটা খুব ইম্পর্টেন্ট। এবং ওই 2টি শটই কিন্তু আসলে ছিল সুইসাইডাল শট। কিছুদিন আগে ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে বাইসাইকেল কিকে গোল করে দেশের কোনো ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে আলোচনায় এসেছিলেন হামজা চৌধুরী। সেই রেশ কাটতে না কাটতেই আল নাসেরের জার্সিতে বাইসাইকেল কিকে গোল করে সংবাদ দুনিয়ায় ব্রেকিংয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার রাতে সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে শূন্যে ভেসে গোল করেছেন আল নাসের তারকা। ম্যাচের 96তম মিনিটে নাওফাক বাশারের ক্রস থেকে উল্টো দিক থেকে নিজেকে হাওয়ায় ভাসিয়ে দুর্দান্তভাবে বল জালে গড়ান পর্তুগিজ ফুটবলের এই মহাতারকা। যদিও রোনালদোর কাছে এমন গোল করা নতুন কিছু নয়, এর আগেও তিনি বাইসাইকেল কিকে গোল করে বিশ্বকে তাক লাগিয়েছেন। তবে বয়স যেহেতু 40, তাই এই সময়ে এমন গোল রোনালদো ও তার ভক্তদের কাছে বিশেষ কিছু। বিগ ম্যাচে আরও একবার জ্বলে উঠলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন খুদে জাদুঘরের পারফরমেন্সে ভর করে প্রথমবার MLS ইন্টার্ন কনফারেন্সের ফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি। সিনসিনাটির বিপক্ষে কনফারেন্স সেমিফাইনালে গোল করতে লিওনেল মেসির সময় লেগেছে 19 মিনিট। বাম প্রান্ত থেকে মাতেও সিলভেত্তির মাপা ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন মেসি। প্রথমার্ধে এরপর একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি ইন্টার মিয়ামি। 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। বিরতির পর সিনসিনাটিকে চেপে ধরে মেসির দল। 57 মিনিটে সিলভেত্তি এবং 62 মিনিটে আয়েনদের গোলে সরাসরি অবদান রাখেন এলেম-10। 74 মিনিটে ফের আয়েনদের গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। MLS প্লে অফে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডটাও সেই সুবাদে নিজের করে নেন এই আর্জেন্টাইন। আগামী 30 তারিখে ইন্টার্ন কনফারেন্স ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি FC। লা লিগার ম্যাচে হোঁচট খেয়েছে টেবিল টপার রিয়াল মাদ্রিদ। লিগের 13তম রাউন্ডের ম্যাচে এলচের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে শাবি অ্যালোনসোর শিষ্যরা। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে সমান তালে লড়ছিল এলচে। 2-1 গোলের সুযোগও পেয়েছিল তারা। বিপরীতে রিয়ালের আক্রমণের সামনে দেয়াল হয়েছিলেন এলচের গোলরক্ষক ইনাকি পেনা। তার দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে
প্রথমার্ধে গোল না পাওয়ার হতাশায় পার করে রিয়াল। বিরতির পরে অবশ্য 53 মিনিটে প্রথমবার পিছিয়ে পড়ে দলটি। এলচের মিডফিল্ডার অ্যালেক্সিস ফেবাস এগিয়ে দেন দলকে। রিয়াল সমতায় ফেরে 78 মিনিটে। চলতি মৌসুমে রিয়াল থেকে আসা ডিফেন্ডার ডেন হুইসেন গোল করে রিয়ালকে দেন স্বস্তি। ম্যাচের 84 মিনিটে ফের এলচেকে এগিয়ে দেন আলভারো রদ্রিগেজ। তবে 87 মিনিটে জুড বেলিংহাম দ্বিতীয় গোল করে রিয়াল শিবিরে স্বস্তি এনে দেয়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।